এক্সেসিভ হেয়ার গ্রোথ কোনো একটা পার্সন আসলে আমরা দুই রকমভাবে আসলে পাইতে পারি। আমি আগে সবার আগে ছবি দেখাই, তাহলে খুব ভালো একটা অ্যাসেসমেন্ট হবে। সো প্রথমে এই ছবিটা দেখি, লুক অ্যাট দিস পার্সন, দেন লুক অ্যাট দিস পার্সন। তাহলে এটা একরকম এক্সেসিভ হেয়ার গ্রোথ। আমরা আরও দু একটা ছবি দেখি, লুক অ্যাট দিস। তারপরে আরেকটা ছবি হচ্ছে লুক অ্যাট দিস। আচ্ছা, নিচের যে দুটো ছবি দিলাম এটা হচ্ছে দুজন ফিমেল পার্সনের ছবি। তারপরে লুক অ্যাট দিস। আচ্ছা, এখানে তো দেখাই যাচ্ছে হার্সুটিজম লেখা। সো লুক অ্যাট দিস। আর একটা ছবি আমরা দেখি, লুক অ্যাট দিস। তাহলে মোটা দাগে আমি কয়েকটা ছবি দেখালাম। এখন এই ছবিগুলোতে আমরা দেখি প্রত্যেকটা জায়গাতেই এক্সেসিভ হেয়ার গ্রোথ। যেমন এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা, এগুলো প্রত্যেকটাই ফিমেল পার্সনের ছবি। এবং ফিমেল পার্সন এই ফেসিয়াল হেয়ারটা থাকার কথা ছিল না, বাট এখানে আমরা একটা ফেসিয়াল হেয়ার দেখছি। আবার এখানে আমি একটা মেল পার্সনের ছবি দিছি, বাট এটা ফিমেল পার্সনও হতে পারে। ইফ ইউ লুক ক্লোজলি, তার পুরা ফেস ধরে এক্সেসিভ হেয়ার, তার গলার এইখানে ধরে এক্সেসিভ হেয়ার, এভরিহোয়ার। সো এইখানে আমরা তাহলে দেখতেছি যে এক্সেসিভ হেয়ার গ্রোথ দুইভাবে আসলে আসতে পারে, এবং আমি এখানে দুই রকম নাম বলেছি। যে একটাকে আমি বলেছি হার্সুটিজম, একটাকে আমি বলছি হাইপারট্রাইকোসিস। তাহলে প্রশ্ন হচ্ছে কোন এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে হাইপারট্রাইকোসিস আর কোন এক্সেসিভ হেয়ার গ্রোথ হলো আমাদের সেটাকে আমরা হার্সুটিজম বলবো। সো ব্যাপার হচ্ছে যেটা এক্সেসিভ হেয়ার গ্রোথ যদি অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াতে হয়, তাহলে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াতে যেই হেয়ার গ্রোথটা হচ্ছে, বা এভাবেও বলা যেতে পারে সরাসরি যে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এক্সেসিভ হেয়ার গ্রোথ। কারণ কি, আমাদের পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি দেখি, এগুলো কি ডিউ টু অ্যান্ড্রোজেন, রাইট? এই যে আমাদের চেস্ট হেয়ার হয়, আমাদের ফেসিয়াল হেয়ার হয়, দিস আর রিলেটেড উইথ অ্যান্ড্রোজেন্স। সো দেখা যাচ্ছে অ্যান্ড্রোজেনের কারণে একটা ছেলের যেখানে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, যেটা একটা ফিমেলে হচ্ছে না, সেটা কি? যেমন ছেলেদের একটা বিয়ার্ড হয়, ছেলেদের একটা মাস্টাশ হয়, হ্যাঁ, মোচ হয়, মাস্টাশ হয়। তাহলে এই যে ফেসিয়াল যে হেয়ারটা অ্যান্ড্রোজেনের কারণে হচ্ছে, একটা পুরুষ মানুষের যেই জায়গাটায় দাড়ি হচ্ছে, যেই জায়গাটায় তার মাস্টাশ হচ্ছে, ওই জায়গাটায় কেন দাড়ি বা মাস্টাশ হচ্ছে? বিকজ অফ দিস অ্যান্ড্রোজেন। তাহলে অ্যান্ড্রোজেনের প্রভাবে যেইখানে হেয়ার গ্রোথ হয়, এখন অ্যান্ড্রোজেনের প্রভাবে একটা ছেলে মানুষের তো হেয়ার গ্রোথ হবে, এটাই স্বাভাবিক অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াতে। কিন্তু এটা অস্বাভাবিক হবে যদি এই ঘটনা একটা ফিমেল পার্সনে ঘটে। একটা ফিমেল পার্সনের ফেসিয়াল হেয়ার সেইভাবে থাকার কথা না। একটা মেল প্যাটার্নে যেরকম ফেসিয়াল হেয়ার থাকে, একটা ফিমেল পার্সনের সেইভাবে ফেসিয়াল হেয়ার থাকার কথা না। কিন্তু একটা ফিমেল পার্সনে আমরা দেখছি যে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াতে হেয়ার গ্রোথ হচ্ছে, জাস্ট লাইক দিস ফটোস। যেমন এটা একটা ফিমেল পার্সনের ছবি, কিন্তু তার এই পুরা ফেসিয়াল হেয়ার আমি দেখতেছি। এটা একটা ফিমেল পার্সনের ছবি, তার এখানে পুরো ফেসিয়াল হেয়ার আমি দেখতেছি। এটা একটা ফিমেল পার্সনের ছবি, তার এখানে পুরো ফেসিয়াল হেয়ার আমি দেখছি। এখানেও আমি দেখছি তার এরকম ফেসিয়াল হেয়ার। এবং এটা কোথায় হচ্ছে? যেখানে আমাদের দাড়িটা গজায়, বা তাদের মাস্টাসের মতো এখানে একটু গজাইতে পারে। ইফ ইউ লুক ক্লোজলি, এখানে যেমন একটু মাস্টাসের মতো হয়ে গেছে। সো এই জিনিসটা তো আসলে তার হওয়ার কথা ছিল না, এবং এই পার্টিকুলার এই গ্রোথটা কিন্তু অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট। তাহলে একটা ফিমেল পার্সন, সেইখানে যদি আমি অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথ দেখি, এই ঘটনাটা ওই ফিমেল পার্সনের জন্য এক্সেসিভ হেয়ার গ্রোথ, এবং এই ঘটনাটাকে আমরা বলি হার্সুটিজম। তাহলে হার্সুটিজমকে আমি আসলে কী বলতেছি? ইন উইমেন, অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথ ইন উইমেন, তখনই সেটাকে আমরা হার্সুটিজম বলি। তাহলে মেল পার্সনে কিন্তু আমরা হার্সুটিজম বলবো না। মেল পার্সনে আমরা কখনোই হার্সুটিজম পাবো না। হার্সুটিজমটা একমাত্র ফিমেল পার্সনে হবে বাই ডেফিনেশন। তাহলে এটা গেলো হার্সুটিজম। তাহলে হোয়াট অ্যাবাউট হাইপারট্রাইকোসিস? হাইপারট্রাইকোসিসটা হচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, বাট এটার সাথে অ্যান্ড্রোজেনের কোনো সম্পর্ক নাই। অ্যান্ড্রোজেন যেখানে যেখানে কাজ করে, হেয়ার গ্রোথ করতে মানে ইনফ্লুয়েন্স করে, মানে নেসেসারিলি ওখানেই হতে পারে তা না, বরং মানে পুরো বডি ধরেই তার এক্সেসিভ হেয়ার গ্রোথটা হবে। তাহলে যদি এক্সেসিভ হেয়ার গ্রোথটা অ্যান্ড্রোজেনের সাথে কোনো ডিপেন্ডেন্সি না রাখে, তাহলে কি বলা যেতে পারে? অ্যান্ড্রোজেন ইনডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথ। এই অ্যান্ড্রোজেন ইন্ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথ মানে কি? ওভারঅল পুরো বডি ধরে আমি হেয়ার গ্রোথ পাবো, সেইটাকেই আমি বলছি হাইপারট্রাইকোসিস। সেটাকে আমি বলছি হাইপারট্রাইকোসিস। এখন এই হাইপারট্রাইকোসিস মেল পেশেন্টেও হইতে পারে, ফিমেল পেশেন্টেও হইতে পারে, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু সংজ্ঞা হচ্ছে এটা নেসেসারিলি আমার অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট এরিয়াতে হওয়া লাগবে না, বডির
পুরো বডিটাই মানে ইনভলভ হতে পারে বা কোনো পার্টিকুলার এরিয়া হইতে পারে, বাট নট অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট। যেমন লুক অ্যাট দিস, এখানে দেখো তার নাকের উপরেও এক্সেসিভ হেয়ার গ্রোথ আছে, নাকের উপরে তার অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট গ্রোথ না, সো এখানে কেন হেয়ার হলো? তার এই দেখো এই যে গলা, চেস্টের আপার পার্ট, এক্সেসিভ হেয়ার গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা তো নর্মালি অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথটা এটা না, সো দিস ইজ অ্যান্ড্রোজেন ইন্ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথ। সো এটা হচ্ছে হাইপারট্রাইকোসিস। তাহলে আমাদের এক্সেসিভ হেয়ার গ্রোথ আমরা সেটা তাহলে দুইটা পাচ্ছি, একটা আমরা বললাম কি হার্সুটিজম, আর একটা আমরা কি বলছি হাইপারট্রাইকোসিস। আমরা প্রথমে একটু হার্সুটিজম নিয়ে একটু কথা বলি। তাহলে হার্সুটিজমকে তাহলে বাই ডেফিনেশন আমি কি বলছি? এক্সেসিভ মেল প্যাটার্ন হেয়ার, তাই না? এক্সেসিভ মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ, এক্সেসিভ মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ ইন উইমেন। তাহলে বাই ডেফিনেশন এটা ফিমেলের ক্ষেত্রে আমি বলছি। এখন কোন জায়গায় স্পেসিফিকলি হলে তাহলে যে চিন, হ্যাঁ, বা অ্যাবাভ দ্য আপার লিপ, যেটা মাস্টার্সের ওইখানে যেটা, তাহলে ওখানে যদি এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়, অথবা আম্বিলিকাসের আশেপাশে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, হ্যাঁ, এই জায়গাগুলোতে মেল প্যাটার্ন যেখানে আমরা আসলে হেয়ার গ্রোথ হইতে দেখি, সেখানে যদি হয় তাহলে দিস ইজ হার্সুটিজম। তাহলে দিস ইজ হার্সুটিজম। এখন কথা হচ্ছে হার্সুটিজম আসলে কেন হয়, বিগেস্ট কোশ্চেন। এখন হার্সুটিজমের সবচেয়ে কমনেস্ট কারণ হলো ইডিওপ্যাথিক, উই ডু নট নো। তাহলে 1 নম্বর কারণ হলো ইডিওপ্যাথিক। ইনফ্যাক্ট ইডিওপ্যাথিক এটা আমরা কখন বলবো? দেখলেই কোনো কিছুকে ইডিওপ্যাথিক বলবো? উত্তর হচ্ছে না। ইডিওপ্যাথিক বলার কারণে আমাকে কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নাম্বার 1, ওই ফিমেল পার্সনে মেনস্ট্রুয়াল সাইকেল নর্মাল হইতে হবে। কারণ তার যদি মেনস্ট্রুয়াল সাইকেল যদি অ্যাবনর্মাল হয়, লাইক ঠিক মতো হয় না, কম হয়, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া এরকম পাচ্ছি, বা মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস আছে, সেটা কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের দিকে যাইতে থাকবে। সো এখানে প্রথম কথা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল অবশ্যই নর্মাল হইতে হবে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল অবশ্যই নর্মাল। নাম্বার 2, আমি তার সেরাম অ্যান্ড্রোজেন লেভেল চেক করব, এবং তার সেরাম অ্যান্ড্রোজেন লেভেল এইগুলোও সব নর্মাল হইতে হবে। কারণ এগুলো যদি অ্যাবনর্মাল হয় তাহলে আদার কোনো কন্ডিশন বা আদার কোনো ডিজিজ বা আদার কোনো প্যাথোলজির কথা সেখানে চলে আসবে, কারণ ওটা কজ চলে আসলো। কিন্তু আমি সেরাম অ্যান্ড্রোজেন লেভেলও নর্মাল দেখতেছি। এবং ডেফিনেটলি আমি হার্সুটিজমের যত কারণ আছে সব কারণ খুঁজছি, কোনো আইডেন্টিফায়েবল কজ খুঁজে পাওয়া যায় নাই। তাহলে নো আইডেন্টিফায়েবল কজ আমরা খুঁজে পাই নাই, কজ ইজ ফাউন্ড। যদি এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করে তখনই আমি বলবো দিস ইজ ইডিওপ্যাথিক হার্সুটিজম। এবং সত্যি কথা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ হার্সুটিজম। আমরা আমাদের আশেপাশে এরকম অসংখ্য ফিমেল পার্সনকে দেখবো যাদের আপার লিপের উপরে হালকা একটা হেয়ার গ্রোথ আছে, বা অনেকের চিনে একটু হালকা একটু হেয়ার গ্রোথ দেখে মনে হতে পারে। সো নট নেসেসারিলি যে সব জায়গায় একটা আন্ডারলাইং ডিজিজ থাকবে, কিছু জায়গায় এটা ইডিওপ্যাথিকও হইতে পারে। এবার আসে ডিজিজ, কোন কোন ডিজিজের কারণে হার্সুটিজম হইতে পারে। সো ডিজিজের কারণে হার্সুটিজম হওয়ার মধ্যে দ্য কমনেস্ট রিজন ইজ অ্যাকচুয়ালি PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান syndrome. So this is the commonest reason, the most common identifiable cause of hirsutism. এবং মোটা দাগে আমরা এখানে কি কি ব্যাপার দেখি, আমরা যদি কোনো পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখি, সেখানে আমাদের নর্মালি এটা যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেটা আমরা খুঁজে পাবো। আমরা দেখব যে এখানে পেশেন্টের মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস আছে, আমরা দেখব মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস আছে। আমরা এখানে দেখব যে তার অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি, তাহলে হাইপার অ্যান্ড্রোজেনিজম। তাহলে আমি এখানে দেখব হাইপার অ্যান্ড্রোজেনিজম, তাহলে অ্যান্ড্রোজেন লেভেলটা সেখানে বেশি দেখব। এদের আমরা দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এদের আমরা কি দেখি, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। সো ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে তাদের মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েশন খুঁজে পাওয়াটা খুব স্বাভাবিক। সো আমরা এদের মধ্যে দেখি যে তাদের ওবেসিটি থাকে, ভেরি মাচ কমন। আচ্ছা, এখন এখানে আরেকটা ব্যাপার, যাদের ওভুলেশন হয় না ঠিক মতো, সো ক্রনিক অ্যান ওভুলেশন, সো এখান থেকে পেশেন্টের ইনফার্টিলিটি ডেভেলপ করে। সো এটাকে ইনফার্টিলিটিও অনেক সময় বলা হয়, অনেক সময় সাবফার্টিলিটিও বলা হয়। সো বেসিক কথা হচ্ছে তাদের ওভুলেশনটা ঠিক মতো হয় না। সো ক্রনিক অ্যানোভুলেশন কি হয়, ক্রনিক অ্যানোভুলেশন, তাহলে এই চেঞ্জেসগুলো হচ্ছে। আবার তাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটার জন্য দেখা যাচ্ছে অ্যাকান্থোসিস নিগ্লিক্যান্স হয়,
অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স ডেভেলপ করে, একটা জাস্ট একটু রেইজড একটা ভেলভেটি অ্যাপিয়ারেন্স অ্যারাউন্ড দ্য নেক, এক্সিলা, সো এটা আমরা একটু পাই, তাহলে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স হয়। এবং সাইকোলজিক্যালি আমরা দেখি তাদের অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে। বিশেষ করে আমরা এসব পেশেন্টের ক্ষেত্রে দেখবো যে তাদের যে লুটিনাইজিং হরমোন এটা খুবই হাই, যেহেতু অ্যানোভুলেশন হয় সেটার রেজনে মানে আমরা দেখি যে লুটিনাইজিং হরমোন খুব বেশি বেশি করে সিক্রেট হতে থাকে, সো লুটিনাইজিং হরমোন ইজ ভেরি এলিভেটেড। তারপরে আমরা দেখি যে এই সকল পেশেন্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান হচ্ছে অ্যান্ড্রোস্টেনেডিয়ন। এইটা আমরা দেখি যে এলিভেটেড থাকে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকবে, হাইপার ইস্ট্রোজেনিজম থাকবে, ইস্ট্রোজেন লেভেলটা বেশি থাকে, সো এইগুলো আমরা আসলে বেশি পাই। এর সাথে সাথে অনেকে কোশ্চেন করে হোয়াট অ্যাবাউট টেস্টোস্টেরন। এখন টেস্টোস্টেরন বা প্রোল্যাকটিন এগুলো না অনেকের মধ্যে কনফিউশন থাকে পিসিওএসে, তো এইগুলো আসলে নর্মালও থাকতে পারে বা সামান্য একটু এলিভেটেড এমন হতে পারে, বাট এখানে সবচেয়ে মেজর ফাইন্ডিংস হবে লুটিনাইজিং হরমোন খুবই বেশি থাকবে, অ্যান্ড্রোস্টেনোডিয়ন খুবই বেশি থাকবে, ইস্ট্রোজেন লেভেলটাও আমরা আসলে একটু বেশিই পাই। সো এই চেঞ্জেসগুলো মোটা দাগে থাকে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মোস্ট কনসিস্টেন্ট ফিচার হচ্ছে আমি যদি একটা ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড করি, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করি, তাহলে আমি দেখবো যে তাদের ওভারিতে সিস্ট সবসময় কনসিস্টেন্ট ফিচার। তাহলে ওভারিয়ান সিস্ট, দিস ইজ দ্য মোস্ট কনসিস্টেন্ট ফিচার। তাহলে ফলিকুলার সিস্ট আমরা অনেকগুলো পাবো। তাহলে আমাদের পিসিওএসে এই জিনিসগুলো থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে কমনেস্ট আইডেন্টিফায়েবল কজ অফ হার্সুটিজম। বাট কমনেস্ট আইডেন্টিফায়েবল কজ অফ হার্সুটিজম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলেও এর বাইরে আরও কিছু রিজনে আমরা আসলে হার্সুটিজম পাই, এবং আমাদের মেডিসিন ওয়ার্ডে অনেক পেশেন্ট আমরা আসলেই পাই। তো পিকসের বাইরে বা পিসিওএসের বাইরে আর কী কী রিজনে হার্সুটিজম হয়? সো সোজা বাংলায় এভাবে বলা যেতে পারে এমন সব কন্ডিশন যেখানে আমরা দেখি দেয়ার ইজ এক্সেস অ্যান্ড্রোজেন। তাহলে এমন কী কী কন্ডিশন আছে পিসিওএসের বাইরে যেখানে এক্সেসিভ অ্যান্ড্রোজেন থাকে বা এক্সেস অফ অ্যান্ড্রোজেন আছে? তাহলে সবার আগে আমরা হসপিটাল ওয়ার্ডে যে পেশেন্টটা পাই সেটা হচ্ছে কুশিং, কুশিং সিনড্রোম, তাই না? সো আমাদের ওয়ার্ডে কুশিং সিনড্রোম ভরা ভরা থাকে, এবং ফিমেল পেশেন্ট হলে তাদের হার্সুটিজম ইজ এ ভেরি কমন ফাইন্ডিংস। সো আসলে এক্সেসিভ অ্যান্ড্রোজেন যে একটা পার্সনের আছে এটা বোঝার উপায় কী? এটা বোঝার উপায় হচ্ছে তাদের হার্সুটিজম থাকবে, তাদের একনি থাকে, হ্যাঁ, ব্রোন থাকে অনেক, ডেফিনেটলি তাদের মেনস্ট্রুয়াল ডিসফাংশন থাকবে, হ্যাঁ, এবং অ্যালোপেশিয়া ডেভেলপ করে। সো এই ফিচারগুলো থাকবে। তাহলে কুশিং সিনড্রোম আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি। অনেক পেশেন্ট আছে যাদের কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এটা কিছু এনজাইম ডেফিসিয়েন্সি থেকে এটা হয়। তারপরে দেখা যাচ্ছে যে একটা হইতে পারে যে কিছু টিউমার আছে, ওভারিয়ান কিছু টিউমার আছে যেটা এক্সেসিভ অ্যান্ড্রোজেন সিক্রেট করে। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি? অ্যান্ড্রোজেন সিক্রেটিং ওভারিয়ান টিউমার। তাহলে দেখা যাচ্ছে কি কি ডিজিজ যেখানে এক্সেসিভ অ্যান্ড্রোজেন আমরা পাচ্ছি। তাহলে একটা হচ্ছে কুশিং সিনড্রোম, যেটা ভেরি কমন ইন আওয়ার হসপিটাল ওয়ার্ড, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, যেটা খুব একটা ফ্রিকুয়েন্টলি আমরা আসলে দেখি না, আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং কিছু ওভারিয়ান টিউমার, যেটা টু সাম এক্সটেন্ট মাঝে মাঝে কদাচিৎ দু একটা পাইলেও পাওয়া যাইতে পারে। তাহলে এইগুলো হচ্ছে ডিজিজের মধ্যে কিছু কমন ডিজিজ। এর বাইরে আরও দুইটা কন্ডিশনের নামে আমি একটু বলবো যেখানেও আমরা হার্সুটিজম পাইতে পারি, বিকজ সেখানে এক্সেসিভ অ্যান্ড্রোজেন আসলে থাকে। সো একটা হচ্ছে অ্যান্ড্রোজেন থেরাপি। এখন প্রশ্ন আসতে পারে অ্যান্ড্রোজেন থেরাপি কে নিবে? মহিলা মানুষ অ্যান্ড্রোজেন থেরাপি নিবে যেই মহিলা তার সেক্স চেঞ্জ করতে চায়, তারা অ্যান্ড্রোজেন থেরাপি নেয়, এবং এইটার জন্য তাদের এক্সেসিভ ফেসিয়াল হেয়ার গ্রোথ হবে। সো সেটাকে জাস্ট এখানে অ্যাড্রেস করা হচ্ছে। আর একটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটিতে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ইন্টারেস্টিং ঘটনা কি? ওবেসিটিতে দেখা যায় যে ইস্ট্রোজেন তার বডিতে আছে, এই ইস্ট্রোজেনটা পেরিফেরালি কনভার্টেড হয়ে অ্যান্ড্রোজেনে কনভার্টেড হয়ে যাচ্ছে। তাহলে ইস্ট্রোজেন থেকে অ্যান্ড্রোজেন কনভার্সন হচ্ছে, তো সেইটার জন্য তার একটু হার্সুটিজম থাকতে হবে। তাহলে ওবেসিটি ইজ অ্যানাদার কজ। সো মোটা দাগে আমাদের হার্সুটিজমের কমন কজ আসলে এইগুলা। আচ্ছা, এর বাইরে কিছু ড্রাগ কজের নাম আসতে পারে, কিছু সার্টেন কিছু ড্রাগ আছে যেটার জন্য হার্সুটিজম হইতে পারে। সো মোটা দাগে এগুলো গেল হার্সুটিজমের কথা। এখন কথা হচ্ছে একটা পেশেন্টের হার্সুটিজম হলে আমরা সেটাকে অ্যাসেস করব কিভাবে, বা সেখানে আমাদের মানে করণীয় কী? সো প্রথম কথা হচ্ছে যদি কোনো একটা পেশেন্টের এমন হয় যে মাইল্ড হার্সুটিজম আছে,
মাইল্ড হিরসুটিজম আছে এবং আমি হিস্ট্রি নিয়ে দেখলাম যে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নর্মাল, তাহলে নর্মাল মেনস্ট্রুয়াল হিস্ট্রি। সো এইরকম যদি হয় সেখানে আমরা আসলে কোনো ইনভেস্টিগেশন ইউজুয়ালি করতে চাই না। যে মাইল্ড হার্সুটিজম থাকতে পারে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নাই, হয়তো বা সেটা ওই ইডিওপ্যাথিক রিজনেই যাবে। সো নর্মালি এখানে আমরা তেমন কিছু করি না, বাট যদি কেউ তাও কিছু করতে চায় হয়তো বা টেস্টোস্টেরন লেভেলটা চেক করা যাইতে পারে বা অ্যান্ড্রোজেন লেভেলটা চেক করা যাইতে পারে, বাট এখানে আমরা খুব বেশি আগাবো না। তবে আমরা কোথায় আসলেই আগাই সেটা হচ্ছে পেশেন্টের যদি মডারেট থেকে সিভিয়ার সিমটমস থাকে। সো এখন একটা পেশেন্টের মডারেট থেকে সিভিয়ার সিমটমস আছে, আমাদের অ্যাপ্রোচ কী হবে? সো আমাকে যেটা করতে হবে, আমি আর্লি মর্নিং টোটাল টেস্টোস্টেরন লেভেলটাকে আসলে চেক করবো। সো আর্লি মর্নিং টেস্টোস্টেরন লেভেলটা আমরা আসলে দেখবো। এখন আমি যদি দেখি যে আর্লি মর্নিং টেস্টোস্টেরনটা মোটা দাগে একটু মডারেটলি এলিভেটেড, তখন আমি কী করবো? এখন ঝামেলা হচ্ছে কিছু কিছু পার্টিকুলার ঘটনা থাকে যেখানে আসলে টোটাল টেস্টোস্টেরন একটু বেশি হইতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন। তো ওই জায়গাটাতে আমাদের কনফিউশন ক্রিয়েট হইতে পারে। সো এই কনফিউশনটাকে তখন রুল আউট করার জন্য আমরা তখন একটা ফ্রি টেস্টোস্টেরন লেভেল চেক করব। যদি এমন হয় যে আর্লি মর্নিং টেস্টোস্টেরনটা একটু মডারেটলি এলিভেটেড, সেইখানে আমরা ফ্রি টেস্টোস্টেরন লেভেলটা আসলে চেক করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি আমি টোটাল টেস্টোস্টেরন লেভেল আসলে দেখি যে ইট ইজ মোর দ্যান 200 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, যদি টোটাল টেস্টোস্টেরন লেভেল এর থেকে বেশি হয়ে থাকে তাহলে আমাদেরকে কনসিডার করতে হবে এখানে কোনো একটা অ্যান্ড্রোজেন সিক্রেটিং কোনো টিউমার আছে কিনা। তখন আমাদের চিন্তা করতে হবে যে অ্যান্ড্রোজেন সিক্রেটিং কোনো টিউমার এখানে আছে কিনা, সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে এই টেস্টোস্টেরন লেভেলটা আমরা চেক করব এবং এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, তাহলে সেরাম টেস্টোস্টেরন লেভেল আমরা চেক করলাম। টেস্টোস্টেরন বাদে আমরা আসলে কী কী দেখতে পারি? সো আমাদের এখানে চেক করা উচিত যে আদার কোনো এন্ডোক্রাইনোপ্যাথি আছে কিনা। যেমন অলরেডি আমরা কুশিংয়ের কথা বলছি, তাহলে এখন যদি সাসপেক্টেড কুশিংস আমরা চিন্তা করি তাহলে কুশিং লাইনে আমাদের আগাবো, অথবা কোনো পেশেন্টের পিসিওএস আছে কিনা সেটা সাসপেক্ট করা উচিত। হিস্ট্রি অবশ্যই সাজেস্টিভ হবে। সো এখানে আমরা কী করবো? ডেফিনেটলি আমরা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি আমরা করি। সো আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা সেটা আমরা দেখব, বা কোনো পেশেন্টের কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আছে কিনা, আমরা সেইগুলো চেক করব। সামটাইমস অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, এরকম কোনো টিউমার আছে কিনা, আমরা আসলে এন্ডোক্রাইনোপ্যাথি আর নিওপ্লাসিয়া ওইগুলো আমরা আসলে তখন চেক করতে থাকবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্ট আমরা এভাবে করবো। এখন আসি ম্যানেজমেন্ট, কীভাবে আমরা একটা হার্সুটিজমকে ট্রিট করব। সো প্রথম কথা, যদি পেশেন্ট পিসিওএস এর হয়ে থাকে, মেজরিটি অফ দ্য টাইম তো আসলে আমরা ডিজিজ পাইলে এটাই পাই। সো আমরা তাদেরকে বলি যে প্লিজ লুজ ইয়োর ওয়েট। তাহলে ওয়েট লস হচ্ছে এখানে আমরা বলবো যদি তার পিসিওএস থাকে, বা সহজ কথা একটা পেশেন্ট যদি ওভারওয়েট থাকে তাকেও আমরা ওয়েট লস করতে বলবো, কারণ ওবেসিটি থেকে আমরা অলরেডি বললাম যে এস্ট্রোজেনটা অ্যান্ড্রোজেনে কনভার্টেড হয়ে যাচ্ছে। সো ওয়েট লসটা আসলে তাদের সবার জন্যই বেনিফিশিয়াল হবে। সেকেন্ড কথা হচ্ছে হেয়ার রিমুভাল, যে এক্সেসিভ হেয়ার যেটা আছে এটা রিমুভালের বিউটি পার্লার থেকে তাদের অনেক সিস্টেম আছে, তারা যেভাবে পারলো তাদের হেয়ার রিমুভাল তারা করে নিল। আরেকটা আসি ফার্মাকোলজিক্যাল মেজারমেন্ট, আমরা কী কী ধরনের ড্রাগ এখানে কনসিডার করতে পারি। সো হার্সুটিজমের ক্ষেত্রে ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। হার্সুটিজমের ক্ষেত্রে ফার্স্ট লাইন ফার্মাকোলজিক ম্যানেজমেন্ট হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সো এইটা আমাদের এখানে বেস্ট অপশন। এর পাশাপাশি যদি এমন হয় যে পেশেন্টের ফেসিয়াল হার্সুটিজমটা একটু বেশি, দেন আমরা সেখানে টপিক্যাল এফ্লোরনিথিন দিতে পারি, এখন ট্রপিক্যাল এফ্লোরনিথিনে কিছু কন্ট্রাইন্ডিকেশনের জায়গা আছে, সেটা হচ্ছে যেই পার্সনগুলো প্রেগনেন্ট বা যারা ব্রেস্ট ফিডিং করতেছে তাদেরকে টপিক্যাল এফ্লোরনিথিন দেওয়া যাবে না। আদারওয়াইজ আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল তো এমনিও দিচ্ছি, আর টপিক্যাল এফ্লোরনিথিন আমরা দিতে পারবো, কিন্তু প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং হলে এটা আমরা দিব না। আরেকটা জিনিস হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্স আসলে কেমন হচ্ছে, এটা আসলে 6 মাস ধরে চেক করতে হবে। চেক করে আমরা তারপরে অ্যাডজাস্টমেন্টে আসবো, মানে বিফোর অ্যাডজাস্টমেন্ট অ্যাটলিস্ট ওয়েট ফর 6 মান্থস টু চেক। তাহলে এই গেল আমাদের হার্সুটিজম নিয়ে কথা। এবার আমরা একটু হাইপার ট্রাইকোসিস নিয়ে বলি।
হাইপারট্রাইকোসিস নিয়ে আলোচনা আমাদের খুব বেশি না আসলে। হাইপারট্রাইকোসিস থেকে মেজরিটি কোশ্চেন আসবে আসলে কারণগুলো কি। সো এটা তো আমাদের কাছে এখন অবভিয়াস যে হেয়ার গ্রোথ যদি মোর দ্যান নর্মাল হয়ে যায় এবং অ্যান্ড্রোজেনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। দিস ইজ নট ফলোয়িং অ্যান মেল প্যাটার্ন ডিস্ট্রিবিউশন। দিস ইজ নট ফলোয়িং আ মেল প্যাটার্ন ডিস্ট্রিবিউশন, জাস্ট ওভারঅল সব জায়গাতে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে তার এজের তুলনায়, তার সেক্সের তুলনায়, তার রেসের তুলনায়। ইটস মোর দ্যান নর্মাল, দেন এটাকে আমরা হাইপারট্রাইকোসিস বলি। এখন কোশ্চেন হচ্ছে হাইপারট্রাইকোসিস আসলে কেন হয়। এটার পেছনে মেইন রিজনগুলো আসলে আমরা দেখবো যে কিছু ড্রাগ, যেমন এক নাম্বার হচ্ছে ফেনাইটোইন। সো ফেনাইটোইন একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। এটা কিছু জায়গায় সেকেন্ড লাইন বা থার্ড লাইন হিসেবে কনসিডার করা হয়। সো ফেনাইটোইন ইজ এ কমন কজ। আরেকটা হচ্ছে মিনক্সিডিল। সো মিনক্সিডিল অ্যাকচুয়ালি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ওরাল রুটে যদি এটা দেওয়া হয় এটা অ্যান্টি হাইপারটেনসিভ রোল প্লে করবে, কিন্তু এটার জন্য হাইপারট্রাইকোসিস হয়। এই জন্য এটা এখন আর ওরাল রুটে দেওয়া হয় না, হাইপারটেনশন এটাকে আর দেওয়া হয় না। কিন্তু এটা এখন কোথায় ইউজ করা হয়? অ্যালোপেশিয়া ট্রিটমেন্টে। সো অ্যালোপেশিয়া ট্রিটমেন্টে মিনক্সিডিলের যে টপিক্যাল সলিউশন সেটা এখন ইউজ করা হয়। সো মিনক্সিডিল যদি কেউ ওরাল রুটে নেয়, সিস্টেমিক রুটে নেয়, সেখানে হাইপারট্রাইকোসিস হবে। বা এই যে আমরা যদি স্ক্যাল্পে নিই, আমাদের ফেস ওখানে নিই, সো ওখানে আমরা দেখবো যে বিয়ার্ড গজায় যাচ্ছে, চুল গজায় যাচ্ছে। সো মিনক্সিডিলের জন্য এটা হইতে পারে। তো এটা একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটা হচ্ছে সাইক্লোস্পোরিন, ভেরি ইম্পর্টেন্ট ফর এমআরসিপি। কেন? বিকজ সাইক্লোস্পুরিন বা এই ধরনের যে ক্যালসিনিউরিন ইনহিবিটর যে ড্রাগটা আছে, সাইক্লোস্পুরিন কোথায় দিই? যে সকল পেশেন্টের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে আমরা হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট করছি, যে সকল পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এই রেনাল ট্রান্সপ্লান্ট করা হলে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসেবে সাইক্লোস্পোরিন বা কোনো একটা ক্যালসিনিউরিন ইনহিবিটর আমরা চুজ করি। এখন সাইক্লোস্পোরিনের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ। সো এই ধরনের পেশেন্ট, একটা পেশেন্ট সিকেডি এন্ড ডিসিজ রেনাল ডিজিজ পেশেন্ট, এই পেশেন্ট তার রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়েছে, করার পরে তাকে সাইক্লোস্পোরিন দেওয়া হচ্ছে। তো ডেফিনেটলি আমি এই পেশেন্টের হাইপারট্রাইকোসিস পাইতেই পারি। তো এটা আমাদের কনসিডারেশন রাখতে হবে। আরেকটা কি? ডায়াজক্সাইড। সো ডায়াজক্সাইড কি ধরনের ড্রাগ? সো ডায়াজক্সাইড ড্রাগটা আমরা আসলে যে সকল পেশেন্টের আমরা দেখি যে ইনসুলিনোমা আছে, হ্যাঁ, যে সকল পেশেন্টের ইনসুলিনোমা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে তাদের ক্রনিক হাইপোগ্লাইসেমিয়া হয়। সো ওটাকে ট্রিট করার জন্য ডায়াজক্সাইড আমরা আসলে অনেক সময় মানে প্রেসক্রাইব করি। সো ইনসুলিনোমাতে এটা আসলে দেওয়া হয়। সো এটারও একটা সাইড ইফেক্ট হিসেবে আমরা দেখি যে হাইপারট্রাইকোসিস হচ্ছে। সো এইগুলো হচ্ছে ড্রাগ কজের মধ্যে কমন কজ, এবং এগুলো থেকেই কোশ্চেন আসে এমআরসিপিতে। বিশেষ করে কোশ্চেন আসবে সাইক্লোস্পোরিন থেকে, বিশেষ করে কোশ্চেন আসবে ফেনাইটোইন থেকে, ডায়াজক্সাইড থেকেও কোশ্চেন আসতে পারে। সো তাহলে এটা গেলো ড্রাগ কজ। ড্রাগ কজের বাইরে কিছু ডিজিজ নিয়ে কথা বলি, কিছু পার্টিকুলার ডিজিজ কন্ডিশন যেখানে হাইপারট্রাইকোসিস হতে পারে। যেমন একটা হচ্ছে কিছু পেশেন্টের ক্ষেত্রে কনজেনিটাল কিছু কন্ডিশন থাকে। তাহলে কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি কনজেনিটাল হাইপারট্রাইকোসিস, কনজেনিটাল হাইপারট্রাইকোসিস। অবশ্যই এটা দুই রকম আছে, একটা হচ্ছে লানুগিনোসা আর একটা হচ্ছে টার্মিনালিস। লানুজিনোসা আর একটা হচ্ছে টার্মিনালিস। সো আমাদের সহজ কথা কনজেনিটাল হাইপারট্রাইকোসিস একটা ডিজিজ কন্ডিশন। কিছু মেটাবলিক ডিসঅর্ডার আছে যেখানে এটা হইতে পারে, যেমন সাপোজ থাইরয়েড ডিসঅর্ডার, অথবা দেখা যাচ্ছে পরফারিয়া কিউটিনিয়া ট্রাডা, অথবা অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এই জায়গাগুলোতেও আমরা হাইপারট্রাইকোসিস দেখি, এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, পরফারিয়া কিউটিনিয়া ট্রাডা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। সো এইগুলো পার্টিকুলারলি আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এখন কথা হচ্ছে হাইপারট্রাইকোসিস হলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে হেয়ার রিমুভার। তাহলে এক্সেসিভ হেয়ার রিমুভ করতে হবে, আর যে ড্রাগের কারণে প্রবলেমটা হচ্ছে পসিবল হলে সেই ড্রাগটা চেঞ্জ করে দিতে হবে। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের এক্সেসিভ হেয়ার গ্রোথ নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।